আপনারা দেখছেন একুশে টেলিভিশন। টিসিবির ন্যায্য মূল্যের 15 টন ডাল বিক্রি করে দিল ডিলার। পণ্য বোঝাই ট্রাক থানায় দিল 21 রিপোর্টার। বুয়েটে শিক্ষকরা গণপদত্যাগ করলে দায় তাদের, বললেন শিক্ষামন্ত্রী। জাহাঙ্গীরনগরে নির্বাচন সুষ্ঠু করতে হাইকোর্টের আদেশ। বিএনপির দুর্নীতিবাজ আর দলবদল করা নেতারাই পদ্মা সেতু দুর্নীতি নিয়ে বড় বড় কথা বলছেন, মন্তব্য প্রধানমন্ত্রীর। আসসালামু আলাইকুম, ফেরদৌস আহমেদ আমন্ত্রণ জানাচ্ছি রাত 9টার 21 সংবাদে। মিশন গ্রুপ, দেশ গড়ার অংশীদার। টিসিবির ন্যায্য মূল্যের 15 টন মসুরির ডাল চোরাই পথে বিক্রি করে নিয়ে যাওয়ার পথে 21 টেলিভিশনে ক্যামেরায় ধরা পড়ার পর দুজনই এখন পুলিশের হাতে আটক। টিসিবি ডিলার এন ইসলাম থেকে এ ডাল কিনেছে নারায়ণগঞ্জের লোকনাথ ফুড ইন্ডাস্ট্রিজ নামের প্রতিষ্ঠান। পরে মতিঝিল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় ট্রাক চালক সহ দুজনকে। শেখ সবুজের ক্যামেরায় ফারুক হোসেনকে সঙ্গে নিয়ে মাহাতির ফারুকের রিপোর্ট। কারওয়ান বাজারে 21 টেলিভিশনের ক্যামেরায় ধরা পড়ে টিসিবির 300 বস্তা মসুরির ডাল বোঝাই একটি ট্রাক, যার সামনে লেখা টিসিবির পণ্য জরুরি পরিবহনের কাজে নিয়োজিত। মতিঝিলে নটরডেম কলেজের সামনে সংকেত দিলে ট্রাকটি থামায় চালক। বলা হয় সরকারি খাদ্য নিয়ে যাওয়া হচ্ছে নারায়ণগঞ্জের ডালপট্টিতে। এটা হলো আপনার ওই যে সরকারি খাদ্য, এটা আছে খালি ডাল 300 ব্যাগ। তবে কে এই ডাল সরবরাহ করেছে তা জানেন না তিনি। মাল বলছে আমি কারণ বাজারতে, আমার কইছে নারায়ণগঞ্জ যাইব। এই মালের পার্টির নামটা কি? ডিলারশিপের মাল। হ্যাঁ, ডিলারশিপের। চালানে প্রাপকের নাম লেখা রয়েছে মেসার্স লোকনাথ ফুড ইন্ডাস্ট্রিজ, ডালপট্টি, নারায়ণগঞ্জ। প্রেরক মেসার্স এন ইসলাম, প্রথম শ্রেণীর ঠিকাদার। কৌশলে ক্রেতাকে আসতে বলা হলে পিন্টু বিশ্বাস নামে লোকনাথ ফুড ইন্ডাস্ট্রিজের এক কর্মচারী আসেন। তিনি জানান তারা ডালগুলো কিনেছেন। এটা তো আমার মালিক জানে, আমি ওই জায়গায় চাকরি করি, আমার আসতে বলছে, আমি আসছি। 71 টাকা 10 পয়সা। মতিঝিল থানা পুলিশ খবর পেয়ে ট্রাক চালক সহ আটক করে পিন্টু বিশ্বাসকে। যেহেতু টিসিবির মাল এবং টিসিবির সিল আছে 300 বস্তা মাল 15,000 কেজি, আসলে এখন আমি আইনগতভাবে সেটা বলতে পারবো না যে কতটুকু মাল বিক্রি করতে পারে, কতটুকু বাজার ছাড়তে পারবে, এটা আমার জানা নেই। যেহেতু আমরা সবাই মিলে, আপনারাও আমাদের সহযোগিতা আপনারা ধরছেন, সেহেতু আমরা এটা নিয়ে যাবো সিজ করে আমরা যাচাই বাছাই করবো। আমরা টিসিবি কর্তৃপক্ষ, যে বিক্রি করছে সেই কর্তৃপক্ষ, যে কিনছে তাকে সহ আমরা উভয় পক্ষকে নিয়ে উভয় পক্ষের কাছে আমরা বৈধ কাগজপত্র চাবো। যদি বৈধ কাগজপত্র পাই তাহলে আমরা তো আইনগত যেটা সেটা করবো, আর যদি বৈধ কাগজপত্র না পাই তাহলে আমরা নিয়মিত মামলা করে দেবো। যারা রাস্তায় লাইনে দাঁড়িয়ে আশায় থাকেন টিসিবির পণ্যের, সেই মানুষগুলোর প্রশ্ন, এত বড় চোরাচালানের সাথে কারা জড়িত, তাই এখন খতিয়ে দেখা দরকার। মাহাতির ফারুকি, 21 টেলিভিশন, ঢাকা। বুয়েটে আন্দোলনরত শিক্ষকরা রোববার গণপদত্যাগ করলে উদ্ভূত পরিস্থিতি তাদেরকে সামাল দিতে হবে বলে সাফ জানিয়ে দিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের এক জরুরি সংবাদ সম্মেলনে মন্ত্রী আরও বলেন, আন্দোলনরত শিক্ষকরাই সংকটের শান্তিপূর্ণ সমাধানে বাধা সৃষ্টি করেছেন। তারা দেশবাসীকে বোকা বানানোর চেষ্টা করছেন বলেও মন্তব্য তার। মাহাতির ফারুকের আরও একটি রিপোর্ট। বুয়েটের আন্দোলনরত শিক্ষকরা গত মঙ্গলবার জানান, আগামী রোববারের মধ্যে দাবি পূরণ না হলে ওই দিন বিকালে তারা একযোগে গণপদত্যাগ করবেন। কিন্তু পরদিন শিক্ষামন্ত্রী তাদের এ ঘোষণার উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুললে 2 দিনের জন্য আন্দোলন কর্মসূচি স্থগিত করার কথা বলেন শিক্ষকরা। এ বাস্তবতায় আন্দোলনরত শিক্ষকরা বিব্রত করার জন্যই কর্মসূচি স্থগিত করেছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী। এইটা আমাকে আলাদা করে সকলের সামনে একটা বিব্রতকর পরিস্থিতি ফেলে দেওয়ার উদ্দেশ্যেই বলা ছাড়া আমি এর কোনো কারণ দেখতে পাই না। কারণ তারা আগেই ঘোষণা করছেন কোনো কথাই বলবেন না, প্রধানমন্ত্রী ছাড়া আমার সাথে কোনো কথা বলবেন না। চরম কর্মসূচি যা কার্যকরী হইলে পরে ওই বিশ্ববিদ্যালয়ে, আপনারা বলেন সব শিক্ষক পদত্যাগ করলে ওই বিশ্ববিদ্যালয় কি চরম পরিণতির মধ্যে পৌঁছাবে, এর চেয়ে শিক্ষকরা একটা বিশ্ববিদ্যালয়ের ব্যাপারে আর কি চরম সিদ্ধান্ত নিতে পারে।
শিক্ষকরা গণপদত্যাগ করলে বুয়েট কিভাবে চলবে? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, কি করে চলে দেখা যাক, ওই পরিস্থিতি তাদেরই সামাল দিতে হবে। বুয়েটে যাতে সেই পরিস্থিতি না হয় সেই চেষ্টাই আমরা করতেছি। এখন এইটা তারা করেই ফেলেন পদত্যাগ, কেউ চলে তারা বলবে। ধন্যবাদ, থ্যাংক ইউ। কর্মসূচি স্থগিতের ঘোষণাকে বিশ্রাম বলে আখ্যায়িত করেন শিক্ষামন্ত্রী। এক পর্যায়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর না দিয়ে সভাকক্ষ থেকে বের হয়ে যান তিনি। মাহাথির ফারুকী, 21 টেলিভিশন, ঢাকা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে উপাচার্য প্যানেল নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হওয়ার ব্যবস্থা নিতে বলেছে হাইকোর্ট। একটি রিট আবেদনের নিষ্পত্তি করে বিচারপতি নাইমা হায়দার ও মোহাম্মদ খুরশিদ আলম সরকারি বেঞ্চ এই আদেশ দেয়। এদিকে আদালতে কপি পাওয়ার পর অবরোধ ও অনশন কর্মসূচি প্রত্যাহার করার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারী শিক্ষকরা। মফিউর রহমান ও নাজমুল হুদার সহায়তায় রিপোর্ট করছেন ইমরান হাসান। শিক্ষকদের একটি অংশ আন্দোলন শুরুর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সহসভাপতি ও সিনেট সদস্য অধ্যাপক আবুল খায়ের হাইকোর্টে রিট আবেদন করেন। তার আবেদনের ওপর সংক্ষিপ্ত শুনানি শেষে আদালত শান্তিপূর্ণভাবে উপাচার্য প্যানেল নির্বাচনের নির্দেশ দিয়েছেন। হাইকোর্ট স্বরাষ্ট্র সচিব, আইজি পুলিশ এবং আশুলিয়া থানার ওসিকে নির্দেশ দিয়েছে যে প্রয়োজন অনুযায়ী কালকে যাতে ওই বিসি প্যানেলের নির্বাচন, পূর্ব ঘোষিত নির্বাচন শান্তিপূর্ণভাবে হয় এবং উনি এবং অন্যান্য যারা ভোটার আছে তারা যাতে শান্তিপূর্ণভাবে তাদের প্রয়োজন বোধে ভোট দান করতে পারেন, ওইটা নিশ্চিত করার জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে যাবতীয় প্রয়োজনীয় ব্যবস্থা, যাতে আইন শৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। এদিকে বিকেলে সংবাদ সম্মেলনে সম্মিলিত শিক্ষক পরিষদের আহ্বায়ক জানিয়েছেন, আদালতের কপি পেলেই অবরোধ ও অনশন কর্মসূচি প্রত্যাহার করবেন তারা। অবরোধ কর্মসূচি উইথড্র করছে। বাকি আমাদের যেটা আমাদের গণতান্ত্রিক অধিকার হিসেবে বাকি কর্মসূচি যেটা আছে সেটা অব্যাহত থাকবে। এর আগে শপথ নিয়ে অনশন শুরু করেন বিশ্ববিদ্যালয়ের 3 শিক্ষক। এই মেয়াদ উত্তীর্ণ সিনেটরদেরকে হালনাগাদ করে তারপরে আমাদের উপাচার্য প্যানেল দেওয়া হোক, আমরা প্যানেল অংশগ্রহণ করব। আমাদের উপাচার্য যিনি তার সিদ্ধান্তে অটল আছেন, সেই সিদ্ধান্তে অটল থাকার কারণেই উনি গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাবোধ না দেখিয়ে নির্বাচন করার সিদ্ধান্তে অবিচল থাকার কারণেই উনি আমাদেরকে বাধ্য করেছেন এখানে অনশন করতে। উপাচার্য প্যানেল নির্বাচনে কোনোভাবেই বাধা দেওয়ার সুযোগ নেই জানিয়েছেন নতুন দায়িত্ব নেওয়া উপাচার্য অধ্যাপক ডক্টর আনোয়ার হোসেন। আমাদের শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম, একাডেমিক কার্যক্রম, গবেষণা কার্যক্রম, প্রশাসনিক কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি না করে আপনারা হাইকোর্টে শরণাপন্ন হতে পারেন। আমাদের একটা স্বাধীন বিচার ব্যবস্থা আছে এবং তারা অত্যন্ত সক্রিয়। যদি মনে করেন যে এই সেনেট অবৈধ, তাহলে আপনারা সেখানে যেতে পারেন। গত 13 জুলাই সংবাদ সম্মেলন করে সপ্তাহব্যাপী অবরোধ ও কর্মবিরতি পালন শুরু করেন ওই শিক্ষকরা। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। বিরোধী দলের প্রতি ইঙ্গিত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যারা ক্ষমতায় থাকার সময় একটি সেতু নির্মাণ করতে পারেনি তাদের মুখে 2টি সেতু নির্মাণের ঘোষণা ভাওতাবাজি। বাংলাদেশ কৃষক লীগ কাউন্সিলের উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, দলবদল আর দুর্নীতির সঙ্গে জড়িত বিএনপি নেতারাই পদ্মা সেতু দুর্নীতি নিয়ে বড় বড় কথা বলছেন। বিশ্বের সংসদীয় পদ্ধতিতে যেভাবে নির্বাচন হয় বাংলাদেশেও একইভাবে নির্বাচন হবে বলে আবারও জানান প্রধানমন্ত্রী। সাজেদ রোমেলের রিপোর্ট। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের অনুষ্ঠানে বক্তারা বিএনপি জামায়াত জোট সরকারের আমলে কৃষক হত্যা, প্রতিপক্ষের উপর হামলা, মামলা, নির্যাতনের বর্ণনা দেন। 96 আর বর্তমান সরকারের সময় কৃষি ও কৃষকের স্বার্থে নানা পদক্ষেপ, শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ সহ সার্বিক উন্নয়ন হয়েছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। আবারও নিজেদের অর্থে পদ্মা সেতু করার ঘোষণা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, 96 এর আমলে উদ্যোগ শুরু হলেও বিএনপি এসে তা বন্ধ করে দেয়। আজকে আবার কি বলছে, তারা ক্ষমতায় আসলে 2টা পদ্মা সেতু বানাবে। যারা 5 বছর থেকে একটা বানাতে পারে নাই, তারা ক্ষমতায় এসে নাকি 2টাই বানায় ফেলবে। ভাওতাবাজি, ধোঁকাবাজির একটা সীমা থাকে। বিএনপির এক নেতাকে আংটির সঙ্গে তুলনা করেন শেখ হাসিনা। আরেক দুর্নীতিবাজ নেতা চাকরি বাঁচাতে আওয়ামী লীগ নেতাদের বাড়ি বাড়ি ঘুরেছেন বলেও মন্তব্য তার। আংটি যারা উড়লে আংটি তুমি কার, যারা উড়লে তার। একসময় উনি আওয়ামী লীগেও ছিলেন, এরপরে বিএনপি গেলেন, দুর্নীতি দায়ে শাস্তি পেয়ে জেলে গেল। এর সাথে হাত পা ধরে
প্রেসিডেন্টের কাছ থেকে মাপ নিয়ে তারপরে জাতীয় পার্টি এরশাদের পতন হলো, উনি বিএনপি। ওদের আর এক নেতা দুর্নীতির কারণে চাকরি গিয়েছিল, ওই চাকরির জন্য ধর্ণা দিয়ে বেড়াতো আওয়ামী লীগের নেতার বাড়ি। তোফায়েল সাহেবের বাড়ির মাটি আর থাকে নাই, উনি সারাক্ষণ সেখানে যে গুড়গুড় করতো এবং তারই বদৌলতে চাকরি ফিরে পেয়েছিল। তিনিও দুর্নীতির বিরুদ্ধে কথা বলেন। সংসদীয় পদ্ধতি যেসব দেশে আছে সেখানে যেভাবে নির্বাচন হয় বাংলাদেশেও সেভাবেই নির্বাচন হবে বলে জানান প্রধানমন্ত্রী। যে পদ্ধতিতে অন্যান্য দেশে নির্বাচন হয়। সাজিদ রোমেল, 21 টেলিভিশন, ঢাকা। আগামী 1 মাসের মধ্যে বিশ্বব্যাংকের সহায়তায় আগের পরিকল্পনাতেই পদ্মা সেতু নির্মাণের সুযোগ তৈরি হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। তিনি বলেন, পদ্মা সেতুতে বিশ্বব্যাংকের অর্থায়ন নিয়ে আলোচনার জন্য দাতা সংস্থা জাইকার প্রেসিডেন্ট ওয়াশিংটন যাচ্ছেন। এ সময় অর্থমন্ত্রী 3টি সম্ভাব্য প্রক্রিয়ায় পদ্মা সেতু নির্মাণের বিষয় সরকারি বিবেচনায় রয়েছে বলে জানান। মাহাতির ফারুকের সহায়তায় রিপোর্ট করছেন ফাল্গুনী দত্ত। দেশীয় অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ নিয়ে নানা উদ্যোগ নেওয়া হলেও সরকার এখনও আশাবাদী বিশ্বব্যাংকের সহায়তায় সেতুটি নির্মাণে। পুরো বিষয়টি বিশ্বব্যাংক কর্তৃপক্ষের পুনর্বিবেচনার জন্য অপেক্ষা করা হচ্ছে। বৃহস্পতিবার সচিবালয়ে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এসব জানান অর্থমন্ত্রী। জাইকা কি কথা বলবে তো আমি জানি না, উনি যাচ্ছেন। তিনি আমার সঙ্গে কথা বলতে চাইছিলেন যে আমাদের পজিশনটা কি। আমি ওনাকে চিঠি লিখেছি, সেখানে এক্সপ্লেন করেছি। জাস্ট গো হেড এজ ইফ কোথাও কোনো বন্ধ হয় নাই। যেখানে যে স্টেজে ছিলাম, আমাদের স্টেজ ছিল টু ইস্যু টেন্ডার ফর ব্রিজ কনস্ট্রাকশন। কেন ব্রিজ কনস্ট্রাকশনের জন্যে যারা প্রি কোয়ালিফিকেশন এটা হয়ে গেছে, অ্যাপ্রুভড, ওইখান থেকে শুরু করতে চাই। সুতরাং আমি এটা শুরু করতে পারি, যেদিন ঠিক করলাম সেদিনই করতে পারি। সেইটার আমরা সময় দিয়েছি। আমরা তাদের বললাম যে আমরা যেহেতু একটা রিভিউ চাচ্ছি, এর জন্যে আমরা এই মাস সময় দিতে চাই। অর্থমন্ত্রী বলেন, বিশ্বব্যাংক পুনর্বিবেচনা না করলে অন্যান্য দাতাদের অর্থায়নে নির্মিত হতে পারে পদ্মা সেতু, আর নিজেদের অর্থ দিয়ে তৈরির পরিকল্পনাও থাকছে। এই বছরেই পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু করা হবে। এটা তো বলা যেতে পারে ওল্ড প্রজেক্ট ইজ ফার্স্ট অপশন। দে হ্যাভ টু ডিসাইড যে আগের ফ্রেমওয়ার্কে চলবে কিনা। আমি মনে করি তারা চলতে পারে, কেননা আগের ফ্রেমওয়ার্কটা আমিও রাখছি। ইভেন ওয়ার্ল্ড ব্যাংক চলে গেলেও আগের ফ্রেমওয়ার্ক থাকছে। যেখানে ওয়ার্ল্ড ব্যাংক লিড এজেন্সি ছিল সেখানে হয়তো এডিবি হবে, কি হবে, যাই হোক। এটা দেশীয় অর্থ সংগ্রহে নীতিমালা তৈরি করে দেওয়ার কথাও ভাবছে সরকার, জানান অর্থমন্ত্রী। প্রাইম মিনিস্টার অ্যানাউন্সমেন্ট যখন দিলেন যে আমরা নিজেরা করব, তখন স্বতঃস্ফূর্ত সাড়া ফ্রম অল ওভার দি ওয়ার্ল্ড, সিম্পলি ইন বাংলাদেশ। ফাল্গুনী দত্ত, 21 টেলিভিশন, ঢাকা। পদ্মা সেতুর জন্য চাঁদা চেয়ে সরকার তার 3.5 বছরের দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে, এমনই মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। বিকেলে দলের নয়াপল্টন কার্যালয়ের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি একথা বলেন। তিনি বলেন, শেয়ার বাজারের মতো পদ্মা সেতু দুর্নীতির সঙ্গে সরকারের অনেক স্পর্শকাতর লোকজন জড়িত, তাই তাদের রক্ষা করতে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের নামে বিষয়টিকে ভিন্ন খাতে প্রবাহিত করা হচ্ছে। একটা বিরতি নিচ্ছি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। রংপুরের দুদু হত্যা মামলাকে আত্মহত্যা হিসেবে চূড়ান্ত রিপোর্ট দিয়েছে পুলিশ ও ময়না তদন্তকারী কর্মকর্তা। ভারতের রাষ্ট্রপতি নির্বাচনে ভোট গ্রহণ শেষ, সুবিধাজনক অবস্থানে প্রণব মুখার্জি। আবার আমন্ত্রণ রাত 9টার 21 সংবাদে। প্রভাবিত হয়ে রংপুরের দুদু হত্যা মামলাকে আত্মহত্যা হিসেবে চূড়ান্ত রিপোর্ট দিয়েছে পুলিশ ও ময়না তদন্তকারী কর্মকর্তা। এমনটাই মনে করে একটি আদেশ দিয়েছে রংপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। আদালত এই ঘটনাটিকে একটি নরহত্যা বলে উল্লেখ করে বলেছেন, সংশ্লিষ্ট আয়ু এবং ডাক্তার আসামিদের মাধ্যমে প্রভাবিত হয়ে অসৎভাবে লাভবান হয়ে অসত্য ও মন গড়া প্রতিবেদন দাখিল করেছে। বিস্তারিত জেমসন মাহবুবের রিপোর্টে। 2011 সালে 21 এপ্রিল রংপুর জেলার কোতোয়ালি থানার দামোদরপুর গ্রামে পাওয়া যায় গাছের সঙ্গে ঝোলানো মমতাজুর রহমান দুদুর লাশ।
পুলিশের উপস্থিতিতে নামানো হয় লাশটি, করা হয় সুরতহাল রিপোর্ট। সেদিন যারা এসেছিলেন ঘটনাস্থলে তারা সবাই জানান দুদুকে হত্যার পর তার লাশ ঝুলিয়ে রাখা হয় গাছের সঙ্গে। ওই ভাইকে নটকায় রাখছে, মুখে কীটনাশকের গন্ধ বাইরে হচ্ছে, কেউ এখানে থামতে পারে না। আমি জিজ্ঞেস করলাম যে মরিয়া নটকিছে না নটকিয়া মলছে, কোনটা ঠিক? কিন্তু ময়না তদন্তের রিপোর্টে উল্লেখ করা হয় দুদু আত্মহত্যা করেছে। একই ধরনের রিপোর্ট দেওয়া হয় পুলিশের চূড়ান্ত প্রতিবেদনে। তারাও বলেছে দুদু আত্মহত্যা করেছে। সব নথি আদালতে জমা দেওয়ার পর আদালত তা যাচাই বাছাই করে একটি আদেশ দেন। সেই আদেশে বলা হয় ভিকটিম দুদুর মৃত্যুর পারিপার্শ্বিকতা, সুরতহাল রিপোর্ট এবং বর্ণিত আলোচনায় প্রতীয়মান হয় যে নথিতে শামিল ডাক্তারের ফাইনাল ময়নাতদন্ত প্রতিবেদন অসৎ উদ্দেশ্যে সৃজিত। মামলার সংশ্লিষ্ট আয়ু এবং ডাক্তার আসামিদের দ্বারা প্রভাবিত হয়ে এবং অসৎভাবে লাভবান হয়ে অসত্য ও মনগড়া প্রতিবেদন দাখিল করেছে। আর এ কারণে সুষ্ঠু বিচারের স্বার্থে এই মামলাটিকে সিআইডির কাছে হস্তান্তর করেন। তবে ময়না তদন্তকারী চিকিৎসক ডক্টর দেলোয়ার হোসেন সরকারের দাবি দুদু আত্মহত্যা করেছে। তিনি এ বিষয়ে নিশ্চিত। এই মামলায় তদন্তকারী কর্মকর্তা ছিলেন দুজন। প্রথম তদন্তে ছিলেন এসআই তৌহিদুল ইসলাম। এসআই তৌহিদুল ইসলামের বদলির পর এই মামলাটির তদন্তের দায়িত্ব পান হারুন আর রশিদ, যিনি চূড়ান্ত রিপোর্ট দিয়েছেন। আর তিনি স্বীকার করেন চূড়ান্ত রিপোর্ট দেওয়ার আগে তিনি কাউকে জিজ্ঞাসাবাদ করেননি। যারা ভিকটিম তাদের সাথে কথা বলছেন, যাদের পরিবারের সাথে কথা বলছেন? পরিবারের সঙ্গে কথা বলা হয়নি, সাক্ষীর সঙ্গে না কথা বলিনি। মামলার আয়ু ও ময়না তদন্তকারী চিকিৎসকের কাছে প্রশ্ন ছিল আদালতের আদেশের ব্যাপারে। আসামিকে বাঁচানোর জন্য আরো মেলা কিছু লেখা দরকার ছিল না। আদালত তো রায় দিবে, আমি যখন বলবো, আমি তো বলিনি এখনো। জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান পুলিশ ও চিকিৎসককে বিচারের মুখোমুখি করার দাবি জানান। অনতি বিলম্বে আইনের আওতায় নিয়ে এসে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা উচিত। এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে আসামিরা, আর তারা নিহত দুদুর পরিবারের সদস্যদের দিচ্ছে হুমকি। আপনি আমার ছবি তুলতেছেন কেন? আমি আপনার না দাঁড়ান প্লিজ, আপনি দাঁড়ান। অসহায় এই পরিবারের এখন একমাত্র সম্বল যেন শুধুই কান্না। চিমসন মাহবুব, 21 টেলিভিশন। দর্শক, এই বিষয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন সংবাদের পর 21 চোখ অনুষ্ঠানে। এবারে পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স বাণিজ্য সংবাদ। বাংলাদেশে যাত্রা শুরু করল জার্মানির বিশ্বখ্যাত দুলগান ব্র্যান্ডের 58টি প্রসাধন সামগ্রী। এ লক্ষ্যে সকালে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে দুলগন এর ব্র্যান্ডের অ্যাম্বাসেডর ভারতীয় অভিনেত্রী ঋতুপর্ণা ও বাংলাদেশের ফেরদৌস বিভিন্ন পণ্যের পরিচিতি তুলে ধরেন। ঋতুপর্ণা বলেন, দুলগন এদেশীয় সৌন্দর্য পিয়াসীদের মন জয় করতে পারবে। বক্তারা জানান, বিদেশি পণ্যের চাহিদা মেটাতে এদেশের মানুষের রুচি ও মননের সঙ্গে সঙ্গতি রেখে যৌক্তিক মূল্যে জার্মানে তৈরি বিশ্বমানের এসব প্রসাধন সামগ্রীর বাজারজাত করা হচ্ছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জার্মান কসমেটিক্সের চেয়ারম্যান শেখ জেনেট ও ব্যবস্থাপনা পরিচালক শেখ বাদল আহমেদ। এমন কিছু আপনাদের সামনে পরিবেশন করতে চলেছি এই ডুলগানের মাধ্যমে, এই ডুলগান জার্মান কসমেটিক্সের ডুলগান প্রোডাক্টের মাধ্যমে, যেটা আপনাদের কখনো মনে হবে না যে আপনারা যেটা নিচ্ছেন তার মধ্যে কোনো সঠতা আছে। একজন সৎ মানুষের একটা সৎ প্রয়াস এই জার্মান কসমেটিক্সের দুলগান। মডার্ন ডায়াগনস্টিক সেন্টার আন্তর্জাতিক সংবাদ। ভারতের রাষ্ট্রপতি নির্বাচনে ভোট গ্রহণ শেষ। দিল্লির সময় সকাল 10টায় ভোট গ্রহণ শুরু হয়ে শেষ হয় বিকেল 5টায়। ভোট গণনা ও ফল প্রকাশ করা হবে আগামী রোববার। 25শে জুলাই রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন জয়ী প্রার্থী। কেন্দ্রীয় রাজ্যশাসিত ভারতের 28 রাজ্যের বিধানসভা এবং দিল্লিতে লোকসভার 2 কক্ষেই রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেন সংসদ সদস্য ও বিধায়করা। সমর্থনে বিচারে ইউপিএ জোটের প্রার্থী প্রণব মুখোপাধ্যায়ের বেশি ভোট পেতে পারেন। সেক্ষেত্রে রাষ্ট্রপতি ভবন রাইসিনা হিলসে প্রবেশ করাটা বাঙালিবাবু প্রণব মুখোপাধ্যায়ের জন্য এখন কেবল সময়ের ব্যাপার। খেলার খবর। হকি গ্রিন ডেল্টা প্রিমিয়ার বিভাগ হকি লিগে আবাহনী লিমিটেড জয়ের ধারা অব্যাহত রেখেছে। তারা মেরিনারকে 3-2 গোলে হারায়। দিনের অন্য ম্যাচে সাধারণ বীমা 4-0 গোলে ওয়ারিকে হারিয়েছে। মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে 19 মিনিটে জোবাইরের গোলে 1-0 এগিয়ে যায় আকাশী নীল জার্সিধারীরা। 28 মিনিটে প্রিন্স আবাহনীর গোল সংখ্যা দ্বিগুণ করেন। বিরতির 1 মিনিট আগে সাব্বির গোল করলে আবাহনী প্রথমার্ধ শেষ করে 3-0 গোলে এগিয়ে থাকে। বিরতির পর 48 মিনিটে মেরিনারের লালন পেনাল্টি কর্নার থেকে গোল করলে ব্যবধান দাঁড়ায় 3-1 গোলে।
খেলার 53 মিনিটে তাহের আলী মেরিনারের পক্ষে ব্যবধান কমান 3-2-এ। শেষ পর্যন্ত 3-2 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ধানমন্ডির ঐতিহ্যবাহী এই দলটি। এর সাথে শেষ করছি রাত 9টার 21 সংবাদ। যাবার আগে শিরোনামগুলো আরও একবার। টিসিবি ন্যায্য মূল্যের 15 টন ডাল বিক্রি করে দিল ডিলার, পণ্য বোঝাই ট্রাক থানায় দিল 21 রিপোর্টার। বুয়েটের শিক্ষকরা গণপদত্যাগ করলে দায় তাদের, বললেন শিক্ষামন্ত্রী। জাহাঙ্গীরনগরে নির্বাচন সুষ্ঠু করতে হাইকোর্টের আদেশ। বিএনপির দুর্নীতিবাজ আর দলবদল করা নেতারাই পদ্মা সেতু দুর্নীতি নিয়ে বড় বড় কথা বলছেন, মন্তব্য প্রধানমন্ত্রীর। দর্শক, 21 টেলিভিশনের সর্বশেষ খবর জানতে যে কোনো মোবাইল থেকে ডায়াল করুন 2021 নম্বরে আর লগ অন করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া 21 যে কোনো অনুষ্ঠান সরাসরি দেখা যাচ্ছে Facebook/21TV লাইভ এবং Twitter/21TVBD এই ওয়েবসাইটে। পরের সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।